নরসিংদী সরকারি কলেজের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ নজিবুল্লাহ সাকিব, প্রভাষক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। চতুর্থ বর্ষের যে কোর্সটি তোমাদের নিচ্ছি সেটা হচ্ছে ভারতের মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি মোগল আমল। আজকে সুলতানি আমলের উপর আজকে ষষ্ঠ ক্লাস নিচ্ছি। সেটা হচ্ছে দিল্লি সুলতানদের রাজস্ব ব্যবস্থা, অর্থাৎ দিল্লি সুলতানদের সময় আয়ের খাতগুলো কি কি ছিল, রাষ্ট্রের আয়ের খাতগুলো কি কি ছিল, সুলতানদের আয়ের খাতগুলো কি কি ছিল, কোন কোন খাত থেকে তারা অর্থ উপার্জন করত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব। আয়ের বা রাজস্বের উৎস মেইনলি দুইটা, একটা হচ্ছে অপার্থিব উৎস আর একটা হচ্ছে পার্থিব উৎস। অপার্থিব উৎসের খাত একটাই, যেটা আশা করি তোমরা বুঝতে পারতেছো, জাকাত, যেটা 2.5% যেটা দেওয়া হয়, জাকাত। আর পার্থিবর মধ্যে অনেকটা খাত আছে, জিজিয়া, গনিমত, বাণিজ্য কর, উসর, খারাজ, গুপ্তধন, খনিজ সম্পদ, উত্তরাধিকারবিহীন সম্পত্তি। এর বাইরেও আরো দু একটা আছে, যেমন স্থানীয় উপকর, তারপর হচ্ছে কররাজ্য থেকে প্রাপ্ত কর, উপঢৌকন, এগুলো আছে। এগুলোকে আমরা পার্থিব উৎস হিসেবে গণ্য করতে পারি। বেসিক্যালি এখানে হচ্ছে যে সাতটা, এই সাতটাকে বলতেছি পার্থিব। আর সাতটার বাইরেও আরো আছে তিনটা, একটা হচ্ছে করদাতাদের নিকট থেকে প্রাপ্ত কর, স্থানীয় উপকর, আর উপঢৌকন। এই 10টা মূলত পার্থিব উৎস হচ্ছে 10টা। জাকাত, এটা আমরা জানি, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো না, শুধু এটুকু বলবো যে এটা মুসলমানদের উপর একটা ধার্যকৃত কর, শুধু মুসলমানদের উপর ধার্যকৃত কর। তাও সকল মুসলমান নয়, যে মুসলমানের নিসাব পরিমাণ সম্পত্তি আছে তিনি তার মোট সম্পত্তির 2.5% বা 1/40 জাকাত প্রদান করবেন। এবং নিসাবের পরিমাণটা, অর্থাৎ যার কাছে 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপো আছে, এটা আরো অনেক বিষয় আছে, পশুর উপর বা সম্পত্তি, আদার্স অন্যান্য অনেক কিছুর উপর ডিপেন্ড করেই এটা জাকাত নির্ণয়ের হার আছে। আমরা শুধু নিসাব পরিমাণের ক্ষেত্রে শুধুমাত্র স্বর্ণ এবং রূপোটা এখানে তুলতেছি, এটা স্ট্যান্ডার্ড ধরে। আরো কাজ আছে, কতটি পশু হলে কয়টি পশু জাকাত দিতে হয় সেটারও ভাগ আছে। আমরা এই পর্যায়ে এটার এখানে উল্লেখ করতেছি না, শুধু এখানে স্বর্ণ এবং রূপের কথাটা আমরা বলতেছি। পবিত্র কুরআনে জাকাত প্রদানের জন্য মুসলমানদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে এবং 32 বার পবিত্র কুরআনে জাকাতের প্রদানের জন্য বিষয়টা এসেছে। এবং জাকাতের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের নিয়মাবলী নির্ধারণ করে দেন এবং তার নির্ধারিত নিয়মাবলী সর্বসময়ের জন্য অপরিবর্তনীয়। মুসলমানদের জমির ফসল, ব্যবসায়িক পণ্য সামগ্রী, সোনা, রূপা, গৃহপালিত পশুর উপর জাকাত ধার্য হতো। জাকাতের বিস্তারিত নিয়মাবলী খিলাফতের সুলতান ফিরোজ শাহ তুগলক জাকাতকে নিয়মিত রাষ্ট্রীয় কর হিসেবে গণ্য করেন। তিনি জাকাত যে রাজস্ব হিসেবে আসতো সেটা পৃথক কোষাগারে সেটা বন্টন করা হতো। এবং জাকাত বন্টনের জন্য পবিত্র কুরআনে 8টি খাতের কথা বলা হয়েছে এবং এই 8টি খাতেই জাকাতের অর্থটাকে দান করতে হতো বা দিতে হতো। জিজিয়া ও মুসলমানদের উপর ধার্যকৃত সামরিক কর দিল্লি সুলতানগণ রাষ্ট্রের অমুসলমান নাগরিকদের নিকট থেকে সামরিক প্রতিরক্ষায় তাদের অংশগ্রহণের পরিবর্তে জিজিয়া কর আদায় করেন। এটা আমরা মুসলিম অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে আমরা সেটা পাই, উমাইয়া আমলে, আব্বাসী আমলেও এই বিষয়গুলো আমরা পাই। মুসলমানগণ সৈন্যবাহিনীতে অংশ অনুসারে
সুলতানি শাসনকালে আমরা দেখছি স্ত্রীলোক, শিশু, বৃদ্ধ, পঙ্গু, অন্ধ মুসলমান যারা আছে তারা এই কর থেকে, অন্ধ ও মুসলমান যারা আছে তারা এই কর থেকে মুক্ত ছিল, বা তাদেরকে এই কর দিতে হতো না। আর অমুসলমানদের ধর্মীয় শ্রেণী যারা সম্পূর্ণরূপে ধর্মকাজে নিয়োজিত থাকতো, যারা সম্পূর্ণরূপে ধর্মীয় কার্যে নিয়োজিত থাকতো, তাদের উপরও এই করটা ধার্য করা হতো না। কিন্তু সুলতান ফিরোজ শাহ তুগলকের সময় আমরা পাচ্ছি তিনি ওলামাদের সাথে পরামর্শ করে ব্রাহ্মণদের উপর জিজিয়া কর ধার্য করেন। অন্যান্য সুলতানের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে ব্রাহ্মণদের উপর এই করটা ধার্য করা হয় না, যদি একটু আগে যেটা বলছিলাম সম্পূর্ণরূপে ধর্মীয় কাজে যারা নিয়োজিত, সেই হিসাবে ব্রাহ্মণদের উপর এই করটা ধার্য ছিল না। কিন্তু ফিরোজ শাহ তুগলক এসে এই জিনিসটা আবার চালু করেন বা ধার্য করেন। সম্ভবত সুলতান সম্পূর্ণরূপে ধর্মীয় কাজে নিয়োজিত ব্রাহ্মণরা এই বিষয়টা তিনি খুঁজে পান নাই, কারণ অন্যান্য কাজে তাদের ইনভলভমেন্ট বা অংশগ্রহণ যেহেতু ছিল, পুরোপুরি ধর্মীয় কাজে ছিল না, সেজন্য তিনি এই জিনিসটা ধার্য করেন। আর ইতিপূর্বে যারা ছিল তারা এটা ধার্য করেননি, তারা মনে করছেন যে ব্রাহ্মণরা ধর্মীয় কাজে নিয়োজিত। যাই হোক, ব্রাহ্মণদের উপর হঠাৎ করে এই কর ধার্য করার একটা নেতিবাচক প্রভাব আমরা দেখতে পাই। রাজধানী দিল্লিতে অসন্তোষ দেখা দিচ্ছে, বিক্ষোভ দেখা দেয়, কিন্তু সুলতান তার সিদ্ধান্তে কঠোর ছিল। ফলে রাজধানী দিল্লির যেটা হিন্দু ধনী, যেটা হিন্দুরা ব্রাহ্মণদের পক্ষে কর পরিশোধ করতে থাকে। পরবর্তীতে অনেক আবেদন নিবেদনের পর একটা পর্যায়ে এসে সুলতান ব্রাহ্মণদের উপর থেকে কর রহিত করেন। দিল্লি সুলতানেরা 3টি নির্দিষ্ট হারে এই জিজিয়া করটা ধার্য করেন। ধনীদের নিকট থেকে মাথাপিছু বছরে 40 টাকা, মধ্যবিত্তের নিকট থেকে 20 টাকা, এবং নিম্ন শ্রেণী যারা মুসলমান তাদের কাছ থেকে সেটা 10 টাকা হারে আদায় করা হতো, এবং ওটা প্রত্যেকটাই বাৎসরিক। রাষ্ট্রের নাগরিকদের উপর মাথাপিছু কর ধার্যকরণের রীতি, এটা মুসলমানেরাই প্রথম ভারতে প্রবর্তন করে নাই। একটু আগে আমি সেটা বলছি যে এটা আমরা উমাইয়া আমলে, আব্বাসীয় আমলে এই ধরনের প্রবণতা আমরা দেখেছি। আর ভারতবর্ষে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে কনৌজের গহর ওয়ার বংশের শাসনাধীনে যে তুরস্ক দণ্ড নামে এটা মাথাপিছু একটা কর ছিল, কয়েকটি রাজপুত্র রাজ্যেও অনুরূপ কর ছিল। জিজিয়া রাজস্ব সম্পূর্ণরূপে সামরিক কাজে ব্যয় করা হতো, এটা অন্য কোনো কাজে ব্যবহার করা হতো না। যেহেতু মুসলমানদেরকে সামরিক কাজে ইনভলভমেন্ট থেকে অংশগ্রহণ থেকে দূরে রাখা হতো, আবার তাদেরকে সামরিক নিরাপত্তা দেওয়া হতো, সেজন্য যে করটা নেওয়া হতো সেটা জিজিয়া, এবং জিজিয়া করতে সামরিক খাতেই ব্যয় করা হতো। আমরা জানি গনিমত হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করার পর, বিজয়ী হওয়ার পর যে সম্পত্তি, যেটা মাল যেটা পাওয়া যায় সেটাকেই গনিমত হিসেবে বলা হচ্ছে। যুদ্ধে পরাজিত শত্রুর নিকট থেকে সংগৃহীত সমুদয় অস্থাবর সম্পত্তি গনিমত হিসেবে চিহ্নিত হয়, এবং এর এই যে সম্পত্তি যেটা গনিমত হিসেবে, এর 5/4 অংশ অংশগ্রহণকারী যে সৈন্য যারা যুদ্ধ করেছে, যাদের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনা হয়েছে, তাদের মধ্যে বন্টন করা হতো। আর অবশিষ্ট যে 5/1 অংশ সেটা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে গণ্য হতো, অর্থাৎ রাজস্ব হিসেবে থেকে যেত। গনিমতের যে রাষ্ট্রীয় অংশ বা রাজস্ব হিসেবে যেটা থেকে যেত, এটা আবার খুমস নামে পরিচিত ছিল, বা তাকে খুমস নামে অভিহিত করা হতো। গনিমত বন্টনের পূর্বে সুলতান কিংবা প্রধান সেনাপতি কোনো কিছু পছন্দ করলে তিনি সেটা গ্রহণ করতে পারতেন। এই যে তার গ্রহণ করার যে রীতি, এটাকে আবার সাকিয়াহ বলা হতো, এবং বন্টনের সময় এটা বিবেচনা করা হতো না, এটা বাদ দিয়ে বন্টন করা হতো। কালক্রমে সুলতানি আমলে যে গনিমত ব্যবস্থা বা গনিমতি বন্টনের রীতি, এটার একটা আমূল পরিবর্তন হয়। গনিমতের 5/4 অংশ সৈন্যদের মধ্যে বন্টনের পরিবর্তে আমরা একটা পর্যায়ে এসে দেখতে পাই যে 5/4 অংশ পরিবর্তন, মানে বন্টনের পরিবর্তে 5/1 অংশ বন্টন করা হতো, এবং বাকিটা রাষ্ট্রীয় কোষাগারে রেখে দেওয়া হতো। তবে ধর্মপ্রাণ সুলতান ফিরোজ শাহ তুগলক উলামাদের পরামর্শক্রমে উক্ত নীতিকে অবৈধ ঘোষণা করেন, কারণ হচ্ছে ইসলামী নীতিতে 5/4 অংশই দেখা যাচ্ছে যে সৈন্যদের মধ্যে বন্টন করা হতো। ফলে সুলতানি আমলে সৈন্যদের মধ্যে
এই গনিমত বন্টন সেটা যে পূর্বের যে রীতি, সেই রীতিটাকে আবার চালু করতেন তিনি অর্থাৎ 5/4 অংশ সৈন্যদের মধ্যে আর 5/1 অংশ রাষ্ট্রীয় হিসাবে, অর্থাৎ এই ব্যবস্থা আবার ফিরোজ শাহ তুগলক চালু করেন। এবং সুলতান আমলের সৈন্যদের মধ্যে গনিমত বন্টনে অশ্বারোহী সৈন্য পদাতিক সৈন্যের দ্বিগুণ এবং কোনো কোনো সময় 3 গুণ পেতেন। আবারও বলতেছি, গনিমত বন্টন অনুসারে র্যাঙ্ক সৈন্যদের র্যাঙ্কটা একটা ফ্যাক্টর ছিল। সেখানে অশ্বারোহী সৈন্য পদাতিক সৈন্য চেয়ে দ্বিগুণ, কখনো কখনো 3 গুণ পর্যন্ত তারা পেতেন, অর্থাৎ গনিমতটা পেতেন। বাণিজ্য কর, এটা রাষ্ট্রের আয়ের আরেক প্রধান উৎস। রাষ্ট্রের মুসলমান এবং অমুসলমান সকল ব্যবসায়ীর নিকট থেকে এটা আদায় করা হতো। মুসলমানদের উপর ব্যবসা কর জাকাত নামে অভিহিত ছিল, আর ব্যবসার উপর জাকাত বা পণ্য মূল্যের শতকরা 2.5% বা 2.5 বা 1/40 ধার্য করা হতো। তবে অশ্ব ব্যবসা যারা করতেন তাদের ক্ষেত্রে এর দ্বিগুণ দিতে হতো। সুলতান সিকান্দার লোদির সময় এক মারাত্মক দুর্ভিক্ষের দরুন রাষ্ট্রের কোনো কোনো প্রদেশে ব্যাপক শস্য ঘাটতি দেখা দেওয়ায় সুলতান কম মূল্যে শস্য সরবরাহ নিশ্চিত করার জন্য শস্যের উপর জাকাত রহিত করেন। তার পরবর্তী আর কোনো দিল্লি সুলতান শস্যের উপর জাকাত পুনঃপ্রবর্তন করেননি। অর্থাৎ তিনি যেটা রহিত করেন সুলতান সিকান্দার লোদি, এই শস্যের উপর করের যে বিষয়টা তিনি রহিত করেন, এটা পরবর্তীতে যে যারা দিল্লি সুলতান হিসেবে যারা আসছেন তারা আর এই ব্যবস্থাটার কোনো প্রবর্তন করেন নাই। অর্থাৎ দুর্ভিক্ষের দরুন যেটা বন্ধ হয়ে গেছে সেটা আর এটা প্রবর্তন করা হয়নি। ব্যবসার কর রাষ্ট্রের অমুসলমানদের নিকট থেকে সেটা জাকাতের যে দ্বিগুণ, অর্থাৎ 5% হারে, জাকাত 2.5% হারে এবং জাকাতের দ্বিগুণ 5% হারে সেটা আদায়। উসর, এটা হচ্ছে মুসলমান যারা আছে তাদের জমির ফসলের উপর ধার্যকৃত রাজস্ব। একে জাকাতও বলা হতো। বৃষ্টি অথবা নদী বা খালের পানির সাহায্যে জমি চাষ সম্ভব হলে উসর উৎপন্ন ফসলের 1/10 অংশ হিসাবে ধার্য হতো। কিন্তু অতিরিক্ত খরচ ও শ্রমের বিনিময়ে, যেমন বালতি বা অন্য কোনো ভান্ডারের সাহায্যে দূর হতে পানি এনে জমি চাষ করলে উসর ছিল উৎপন্ন ফসলের 20/1 অংশ। যদি অনেক লেখক দিল্লি সুলতানদের ভূমি সংক্রান্ত ব্যাপারে উসুরি জমির উল্লেখ করেননি, তবুও এর অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ থাকতে পারে না, এটা ছিল। সিন্ধু বিজয়ের পর সিন্ধুর যেসব অমুসলমান অধিবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, মুহাম্মদ বিন কাসিম তাদের জমি উসুরি জমি হিসেবে স্বীকৃতি প্রদান করেন। সুলতান কুতুবউদ্দিন আইবেকও সকল মুসলমানদের জমি উসুরি জমি হিসাবে গণ্য করার নির্দেশ দেন। তবে সুলতানের এই নির্দেশ সম্ভবত লাহোরের রাজধানী লাহোরের মুসলমানদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। পরবর্তী সুলতানদের শাসনকালেও উসুরি জমির অস্তিত্ব সেটা আমরা পাই। যেমন ফিরোজ শাহ তুগলক তার রাজস্ব ব্যবস্থায় উসুরের কথা উল্লেখ করেন। তবে ফিরোজ শাহর সময় আলেমাগণ ও রাষ্ট্রের কোনো কোনো অঞ্চলের জমি উসুর জমি হিসেবে চিহ্নিত করেন। তবে সুলতানি আমলে উসুরি জমির পরিমাণ অত্যন্ত সীমিত ছিল। মুসলমানদের সংখ্যা কমই ছিল, কারণ দিল্লি সুলতানগণ বিচিত্র রাজ্যে সাধারণত মুসলমানদের জমি উসুরি জমি হিসেবে বন্টন করেননি। ফলে মুসলমানদের জমির সংখ্যা বৃদ্ধি পেলেও উসুরি জমির পরিমাণ বৃদ্ধি পায়নি। মুসলমানদের জমি অমুসলমানদের অধিকারে রেখেই দেওয়া হতো এবং তাদের নিকট থেকে অধিক হারে খারাজ আদায় করা হতো এবং জমিটাকে খারাজের জমি হিসেবে চিহ্নিত করা হতো। কারণ উসুরি জমিতে তুলনামূলকভাবে কম রাজস্ব ছিল, আর খারাজের জমিতে একটু তুলনামূলকভাবে বেশি ছিল। সেজন্য উসুরি জমির পরিমাণ কালক্রমে বৃদ্ধি পায়নি। তবে আমরা সুলতানি আমলে যে চিত্রটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে
মুসলমানদের অধীনে থাকা জমিগুলোকে তারা উষ্ট্র জমি হিসেবে চিহ্নিত করে, আর পরবর্তীকালে এই মুসলমানদের নিকট দান করা বা ক্রয় করা বা অন্য কোনো পারপাসে যদি মুসলমানদের জমি মুসলমানদের কাছে আসছে, তখন সেই জমিগুলোকে আর উষ্ট্র জমি হিসেবে চিহ্নিত করা হয়নি, এটি খারাজের জমি ছিল। খারাজ কথা প্রসঙ্গে বোঝাই যাচ্ছে যে মুসলমানদের জমিগুলো উষ্ট্র জমি আর অমুসলমানদের ভূমি ছিল খারাজি জমি বা খারাজি ভূমি, এবং খারাজি ভূমি থেকে যে রাজস্ব দেওয়া হতো সেটাকে বলা হতো খারাজ। ভারতে মুসলিম শাসনকালে ভূমি রাজস্ব বলতে প্রধানত খারাজকে বোঝানো হতো। উষ্ট্র জমির পরিমাণ সীমিত ছিল এবং সীমিত হওয়াতে প্রায় সমগ্র রাষ্ট্রেই খারাজি জমি অন্তর্ভুক্ত ছিল। খারাজি জমির মালিক মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করলেও তার যে ভূমি বা তার যে জমি সেটা খারাজি ভূমি থেকে যেত। খারাজ অমুসলমান এবং মুসলমান উভয় শ্রেণী কৃষকদেরকে প্রদান করতে হতো। ভূমি রাজস্ব আমরা খারাজ যেটা দুইটা রীতিতে ধার্য হতো। সাধারণত শস্য কাটার পর জমির ফসল রাষ্ট্রীয় নির্ধারিত হারে রাষ্ট্র এবং কৃষকের মধ্যে বন্টন করা হতো এবং এই ব্যবস্থাকে বন্টন ব্যবস্থা বলা হতো। জমি জরিপ করে জমির উর্বরতা শক্তির তারতম্য অনুসারে প্রতি ইউনিটে জমিতে উৎপন্ন ফসলের উপর নির্দিষ্ট হারে যে রাজস্ব ধার্য করার রীতিও প্রচলিত ছিল, যেটাকে আমরা জরিপ ব্যবস্থা বলি। কখনো অর্থাৎ জরিপ ব্যবস্থার মাধ্যমে, কখনো বন্টন ব্যবস্থার মাধ্যমে দেখা যাচ্ছে যে খারাজ দিতে হতো, এবং এটা দুইটা রীতিতে, নগদ এবং শস্য দুই রীতিতেই দেওয়া যেত। আমি আবারও বলতেছি, দুটা পদ্ধতিতে রাজস্ব ধার্য হতো। একটা হচ্ছে দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে শস্য কাটার পর রাষ্ট্র এবং কৃষকের মধ্যে ভাগ হতো। শস্য কাটার পর রাষ্ট্র এবং কৃষকের মধ্যে ভাগ হতো, যেটাকে বলা হতো বন্টন ব্যবস্থা। আবার অনেক সময় এটা জমি জরিপের উর্বরতা অনুসারে এটাকে মানে উর্বরতা অনুসারে ফসলের নির্দিষ্ট হার রাজস্ব হিসেবে ধার্য করা হতো, যেটাকে জরিপ ব্যবস্থা বলে। তাহলে দুটো ব্যবস্থা বা দুটো রীতি ছিল। একটা রীতি ছিল বন্টন ব্যবস্থা, আর একটা ছিল জরিপ ব্যবস্থা। এবং এই বন্টন এবং জরিপ এই দুই ব্যবস্থাই নগদ এবং শস্য এর যে কোনো একটা উপায়ে এটাকে দেওয়া যেত। সুলতান আলাউদ্দিন এবং শেরশাহ জরিপ ব্যবস্থার পক্ষপাতী ছিলেন। সুলতানি আমলে ভূমি রাজস্ব, যেটাকে আমরা বলতেছি খারাজ, এটা সাধারণত উৎপন্ন ফসলের 1/5 হারে ধার্য হতো। তবে মাঝে মাঝে আমরা এর ব্যতিক্রম দেখি। সুলতান কুতুবউদ্দিন আইবেক ফসলের 1/5 খারাজ হিসেবে ধার্য করেন, এবং খারাজের এই হার সুলতান আলাউদ্দিন পর্যন্ত বা আলাউদ্দিন খিলজি পর্যন্ত প্রচলিত ছিল। অর্থাৎ কুতুবউদ্দিন আইবেকের সময় যে খারাজ ব্যবস্থা বা খারাজের সিস্টেম 1/5 যেটা ধার্য হয়, সেটা আলাউদ্দিন খিলজি পর্যন্ত সেটা চলমান ছিল। বহিঃশত্রু মঙ্গল হামলা যে প্রতিরোধ, আভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমনের জন্য সুলতান আলাউদ্দিনের প্রচুর অর্থের প্রয়োজন হয়, এবং সেই প্রয়োজন মেটাবার জন্য সাম্রাজ্যের সর্বত্র ভূমি রাজস্ব ফসলের অর্ধেক হারে তিনি ধার্য করেন। ফসলের অর্ধেক হারে রাজস্ব আদায়ে যে এই ব্যবস্থাটা আলাউদ্দিন খিলজি চালু করেন, সেটা আবার পরবর্তীকালে আমরা সুলতান কুতুবউদ্দিন মুবারক শাহের সময়কালে দেখেছি সেটা বন্ধ হয়, এবং সেটা তিনি পুনরায় 1/5 চালু করেন। অর্থাৎ আলাউদ্দিন কুতুবউদ্দিন আইবেক থেকে আলাউদ্দিন খিলজি পর্যন্ত ছিল 1/5। আলাউদ্দিন খিলজির সময় এসে সেটা হয় যে 2/1, মানে অর্ধেক, এবং পরবর্তীকালে আবার কুতুবউদ্দিন মুবারক শাহের সময় এসে আমরা দেখতে পাই সেটা আবার 1/5 হয়ে যায়। তবে মুহাম্মদ বিন তুগলক সাম্রাজ্যের সর্বাপেক্ষা উর্বর অঞ্চল, যেটা দোয়াব, হিন্দুদের আর্থিক সচ্ছলতা বিনষ্ট করে তাদের রাষ্ট্র বিরোধী যে মনোভাব দূর করার জন্য উক্ত অঞ্চলের রাজস্ব বৃদ্ধি করেছিলেন, সেটা আমরা জানি। মুহাম্মদ বিন তুগলকের পঞ্চ পরিকল্পনার মধ্যে একটা কিন্তু ছিল এই দোয়াব অঞ্চলের রাজস্ব ব্যবস্থা বৃদ্ধি করা। সুলতানের আর্থিক সংকটও দোয়াবে তার রাজস্ব বৃদ্ধির কারণ ছিল। আর্থিক সংকট আবার পঞ্চ পরিকল্পনার একটা অংশ। আবার তিনি আলাউদ্দিন খিলজির মতো বড় সামরিক বাহিনী পোষণ করেন বা সামরিক বাহিনী তৈরি করার চেষ্টা করেন যুদ্ধ জয়ের জন্য, এবং সেই জন্য
তার অর্থের প্রয়োজন ছিল এবং এই অর্থ থেকেও তিনি কিন্তু দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেন। তবে দোয়াব অঞ্চল ব্যতীত কোথাও তিনি কর বৃদ্ধি করেছেন এমনটা আমরা জানি না, এমনটা আমরা পাই নাই। তবে তার বর্ধিত করের হার কত ছিল সেটাও আমরা জানি না। সম্ভবত করের হার শতকরা 5 ভাগ থেকে 10 ভাগ বৃদ্ধি করা হচ্ছিল, কিন্তু সুলতান যখন কর বৃদ্ধি করেন তখন কিন্তু দোয়াবে দুর্ভিক্ষ দেখা দেওয়াতে তার বর্ধিত কর ব্যবস্থা তিনি কার্যকর করেননি। বলা যায় সুলতান মোহাম্মদ বিন তুগলকের পঞ্চ পরিকল্পনা সবকটাই কি হয়, বিনষ্ট হয়। যাক, ফিরোজ শাহ তুগলক থেকে আবার শেরশাহ পর্যন্ত রাজস্বের কোনো অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছিল এমন প্রমাণ আমরা পাই না। তবে শেরশাহ ফসলের 3 ভাগের 1 অংশ রাজস্ব ধার্য করেন। 5 ভাগের 1 অংশ থেকে শেরশাহ এসে আবার 3 ভাগের 1 অংশ ধার্য করেন। রাষ্ট্র এবং কৃষকদের পারস্পরিক স্বার্থে ভূমি রাজস্বটা ফসলের মাধ্যমে নগদ অথবা অন্য কোনোভাবে এটা আদায় করার রীতি সেটা ছিল। তো যাই হোক, আমরা ওভারঅল যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে সুলতান আলাউদ্দিন খিলজি পর্যন্ত 5 ভাগের 1 অংশ, আলাউদ্দিন খিলজিতে আলাউদ্দিন সময়কালে এসে আমরা পাই, আলাউদ্দিন খিলজি সময়কালে এসে পাই অর্ধেক। আলাউদ্দিন খিলজির পরবর্তীকালে আবার অর্ধেক থেকে আবার সেটা 5 ভাগের 1 অংশ হয়ে যায় এবং শেষটার সময় এসে আবার 5 ভাগের 1 অংশ থেকে 3 ভাগের 1 অংশ হয়ে যায়। আর মাঝখানে মোহাম্মদ বিন তুগলকের সময় শুধু দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করা হয়েছিল এবং এই দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি সম্ভবত 5 থেকে 10% হয়েছিল। এই হচ্ছে ওভারঅল খারাজের বিষয়গুলো। গুপ্তধন এবং খনিজ সম্পদ, এটা গুপ্তধন এবং খনিজ সম্পদ রাষ্ট্রের আয়ের একটা উৎস হিসেবে গণ্য ছিল। গুপ্তধন যদি অমুদ্রিত সোনারূপা কিংবা মুসলিম যুগের পূর্বেকার মুদ্রিত টাকা হতো, কেবলমাত্র বা কেবল সেই ক্ষেত্রেই এর 5 ভাগের 1 অংশ রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে গণ্য হতো, আর বাকি 5 ভাগের 4 অংশ যিনি জমির মালিক তিনি পেতেন এবং সেই মালিক যদি মুসলমান হয় তাও পেতেন, অমুসলমান হয় তাও পেতেন। এই ধরনের গুপ্তধনের উপর রাষ্ট্রীয় অধিকারের দাবির একটা কারণ ছিল, গুপ্তধন যদি মাটির নিচে লুকায়িত না থাকতো তাহলে এটা মুসলিম বিজয়ের সময় মুসলিম সেনাবাহিনী হস্তগত হতো এবং গনিমত হিসেবে গণ্য হতো। আমি আবার বলছি, এই ধরনের গুপ্তধনের উপর রাষ্ট্রীয় অধিকার দাবির কারণ হিসেবে বলা হচ্ছে, গুপ্তধন যদি মাটির নিচে লুকায়িত না থাকতো তাহলে এটা মুসলমান বিজয়ের সময় মুসলিম বাহিনী সেটাকে হস্তগত করতো এবং গনিমত হিসেবে নিয়ে নিত। সুলতান সিকান্দার লোদি 2 বার তার রাজ্যে প্রাপ্ত গুপ্তধনের উপর রাষ্ট্রীয় অধিকার দাবি করতে অস্বীকার করেন। আমি আবার বলছি, সিকান্দার লোদি 2 বার তার রাজ্যে প্রাপ্ত গুপ্তধনের উপর রাষ্ট্রীয় অধিকার দাবি করতে অস্বীকার করেন। সম্ভবত উক্ত গুপ্তধন মুসলিম যুগে মুদ্রিত টাকা ছিল বলে সুলতান এরূপ মনোভাব প্রদর্শন করেন। অর্থাৎ এই গুপ্তধন মুসলিম যুগে মুদ্রিত টাকা ছিল বলে সুলতান সেটা মনোভাব ছিল। গুপ্তধনের মতো যে খনিজ সম্পদ যেটা ছিল সেটাও 5 ভাগের 1 অংশ রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য হতো। প্রসঙ্গত আমরা বলতে পারি এইটুকু যে হিন্দু ভারতীয় গুপ্তধন এবং খনিজ সম্পদের উপর রাষ্ট্রীয় অধিকার স্বীকৃত ছিল। যেমন হিন্দু শাস্ত্রবিদ কৌটিল্যর নাম আমরা জানি, এই কৌটিল্য কিন্তু একটা কথা বলতেন, সেটা হচ্ছে রাষ্ট্রীয় বা রাষ্ট্রের সমুদয় গুপ্তধনের মালিক হচ্ছে রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রই সমুদয় গুপ্তধনের মালিক। তবে বিষ্ণু নামে আরেকজন বলতেছেন যে গুপ্তধনের সামান্য অংশই প্রাপ্ত ব্যক্তির প্রাপ্য, তার মতো খনিজ সম্পদ পুরোটাই এটা রাষ্ট্রের সম্পত্তি এবং রাষ্ট্রীয় পুরোপুর পাওনা। যদিও আমরা সুলতানি আমলে রাষ্ট্র পুরো গুপ্তধনের মালিকানা দাবি করেছিলেন এমনটা আমরা পাই না। সর্বোচ্চ 5 ভাগের 1 অংশ রাষ্ট্রীয় সম্পদ আর বাকিটুকু জমির মালিক সেটা পেতেন, সেই জমির মালিক মুসলিম হোক কিংবা অমুসলিম। উত্তরাধিকারবিহীন সম্পত্তি, কোনো উত্তরাধিকারবিহীন যদি মুসলিম নাগরিক হয় তবে তার সম্পত্তি যদি তিনি উইল না করে মৃত্যুবরণ করেন তবে এক উত্তরাধিকারও নাই এবং তিনি তার মৃত্যুর পরবর্তীতে কে সেটা ভোগ করবে সেটা উইল করে যান না। যদি সেক্ষেত্রে হয়, এরকম পরিস্থিতি হয়, তাহলে এই সমুদয় রাষ্ট্রের সমুদয় সম্পত্তি বা তার সমুদয় সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে গণ্য হতো। কিন্তু রাষ্ট্রের কোনো অমুসলমান নাগরিক এই ধরনের রাষ্ট্রীয় সম্পত্তির উপর মুসলিম রাষ্ট্রের কোনো অধিকার ছিল না। এটা মুসলমানরা এই সম্পত্তি তার নিজ সম্প্রদায়ের অধিকারভুক্ত যারা ছিল তাদের মধ্যেই এটা ভাগ করা হতো বা তাদের মধ্যে তারা এটা
তাদের মতো করে তারা চিন্তা ভাবনা করতেন, রাষ্ট্র এই ব্যাপারে কোনো ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ করতে না। জায়গির প্রথা, যেটাকে আমরা বলতাম ইকতা, আমরা এই জায়গির প্রথা কিন্তু শুধুমাত্র মুসলিম যুগে যে ছিল সেই বিষয়টা ওরকম না। এটা হচ্ছে জায়গির মানে হচ্ছে ভূমি সমর্পণ, নির্দিষ্ট ব্যক্তিকে একটা নির্দিষ্ট অঞ্চলের ভূমি সমর্পণ করা এবং তিনি এই অঞ্চলের এক ধরনের মালিকানা ভোগ করবেন, বিষয়টা ওরকম। আমরা দিল্লি সুলতানদের শাসনকালে রাজস্ব ব্যবস্থার সঙ্গে এই ঘনিষ্ঠভাবে জড়িত ছিল জায়গির প্রথা, যেটাকে আমরা বলছি ইকতা। সরকারি কর্মচারীদের নগদ বেতনের পরিবর্তে জায়গির প্রথা, যেটা ভূমি সমর্পণ করা হতো, এবং এটা আমরা ভারতের মুসলিম যে শাসন তার পূর্ব থেকেই এটা প্রচলিত ছিল, এই জিনিসটা আমরা জানতে পাই। চীনা পরিবাচক হিউয়েন সাং হিন্দু ভারতে সরকারি কর্মচারীদেরকে নগদ বেতনের পরিবর্তে ব্যাপক হারে ভূমি সমর্পণ করার কথা উল্লেখ করেন। বাগদাদের আব্বাসীয় খলিফাগণ এবং গজনবীয় ঘুরি সুলতানগণ ও সরকারি কর্মচারীদেরকে জায়গির প্রদান করতেন। তবে অতএব আমরা দেখতে পাচ্ছি যে জায়গির প্রদান করা ভারতে বা দিল্লি সুলতানদের শাসনকালে এটা কোনো নতুন বৈশিষ্ট্য ছিল না। তবে সালতানাত যুগের শুরু থেকে যে জায়গির প্রথা চালু ছিল সেটা আবার একটু ভিন্ন ধরনের ছিল। জায়গির প্রথা আমরা যেটা দেখতে পাই সেটা হলো সুলতানি আমলে সেটা সামরিক অফিসারদের মধ্যে করা হতো। সামরিক অফিসারদেরকে বেতনের পরিবর্তে জায়গির প্রদান করা হতো। তবে সাধারণ বা পদাতিক যে সৈন্য তাদেরকে কিন্তু আবার জায়গির দেওয়া হতো না। সাধারণ বা পদাতিক সৈন্য যেগুলো তাদেরকে আবার নগদ অর্থ দেওয়া হতো। এই বিষয়গুলো আমরা বিস্তারিত কথা বলেছি, যেটা হচ্ছে দিল্লি সুলতানদের যে সামরিক সংগঠন ব্যবস্থা, এই সংগঠন ব্যবস্থায় কিন্তু বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। আজকে এত বিস্তারিত কথা বলবো না, শুধু বলবো এটা সামরিক অফিসারদেরকে দেওয়া হতো জায়গির, সাধারণ সৈন্যদেরকে দেওয়া হতো না, এবং এটার মধ্যে একটা ধরনের দুর্নীতি ব্যবস্থা চালু হয়। সেই জন্য আলাউদ্দিন খিলজি এসে সেই প্রথাটা আবার বন্ধ করেন। বন্ধ করে সামরিক অফিসারদেরকেও তিনি নগদ বেতন দেওয়ার ব্যবস্থা চালু করেন, কিন্তু তার এই ব্যবস্থাটা আবার ফিরোজ শাহ তুগলকি শাসনকালে এসে আবার পুনঃ চালু হয়। এবং আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেটা হচ্ছে যে সৈয়দদের শাসনকালে ব্যবসায়ীদের প্রাপ্য টাকাও কোনো পরগনার রাজস্ব হতে পরিশোধ করার উদাহরণ আমরা পাই। ঠিক আছে, অর্থাৎ এটা তাদের মধ্যে ওটা জায়গির ধরনের সৈয়দ বংশের ক্ষেত্রে আমরা পাই। লোদি আফগানদের শাসনকালেও গোটা রাষ্ট্রই প্রভাবশালী আফগান অভিজাত ব্যক্তিরা নিজেদের মধ্যে জায়গির হিসাবে বিভক্ত করে নেন এবং তারা তাদের জায়গির বংশগত সম্পত্তি হিসাবে নিয়ে নেন। অর্থাৎ শেষ দিকে যেটা লোদি বা সৈয়দ বংশ আমরা পাই, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে এটা জায়গির। যাই হোক, এই জায়গির ব্যবস্থার সুবিধা অসুবিধা দুই ছিল। সালতানাতের প্রথম দিকে নববিজিত অঞ্চলে রাষ্ট্রীয় শাসন সুপ্রতিষ্ঠিত করার সহজ উপায় ছিল এই জায়গির বিভক্ত করে প্রভাবশালী ব্যক্তি এবং সরকারি কর্মচারীদের মধ্যে বন্টন করে দিয়ে দেওয়া। এই ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আদায়ে সরকারের কিছুটা দায় দায়িত্ব কমে যায় এবং জায়গির প্রথার, তবে অর্থাৎ সরকারের এই ক্ষেত্রে দায় দায়িত্ব ছিল না, সরকার শুধুমাত্র যার কাছে জায়গির দিতেন তার কাছ থেকে রাজস্বটা নিয়ে নিতেন, এটা ছিল এদের সুবিধা। আর ত্রুটি ছিল এই অনেক জায়গায়। জায়গিরদার স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা দেখছি যে অনেক সময় প্রভাবশালী হয়ে উঠছে, অনেক সময় রাষ্ট্রের বিরুদ্ধে তারা বিদ্রোহী হয়ে উঠছে, এবং এই সকল কারণেই আমরা দেখছি, এবং দুর্নীতি, যে পরিমাণ রাজস্ব আদায় করতে সেটা সরকারের কোষাগারে জমা দিচ্ছে না, এবং এই সকল দুর্নীতি বা সকল কারণে আমরা দেখছি যে আলাউদ্দিন খিলজি যে জায়গির বন্টন ব্যবস্থা যেটা ছিল সেটাকে তিনি বন্ধ করে দেন, এবং জায়গির হতে আদায়কৃত রাজস্ব জায়গিরদারদের বেতনের বেশি হলে তা রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে জায়গিরদারের ফেরত দেওয়ার কথা, কিন্তু জায়গিরদার উদ্বৃত্ত রাজস্ব সেটা কখনোই ফেরত দিতেন না এবং সেটা তিনি রাজস্ব আদায় করে নিতেন। ফলে জায়গির ব্যবস্থা এটা রাষ্ট্রের পক্ষে ভালো ছিল না, ক্ষতিকর ছিল, এবং এতে যে চাষি বা সাধারণ কৃষক তারা নির্যাতিত হওয়ার একটা সুযোগ ছিল। অনেক সময় জায়গির যেটা হচ্ছে জায়গিরদারের বংশগত সম্পত্তি হয়ে যেত, এবং জায়গিরদারের মৃত্যুর পর তার বংশধরগণ উক্ত জায়গিরদার বংশগত সম্পত্তি হিসাবে ভোগ করত এবং সাধারণ যে প্রজা বা সাধারণ কৃষকের উপর প্রভাব বিস্তার করত। ফলে সামগ্রিকভাবে জায়গির ব্যবস্থা ইতিবাচক দিক যেমন আছে, আবার অনেক নেতিবাচক দিকও আমরা দেখতে পাই। খরদ রাজ্য হতে প্রাপ্ত কর।
রাজাদের নিকট থেকে প্রাপ্ত কর সুলতানি আমলের রাজস্বের একটা উৎস ছিল। মুসলিম আক্রমণের পর কোনো কোনো সময় পরাজিত রাজারা সুলতানদের বশ্যতা স্বীকার করত এবং তাদেরকে একটা বার্ষিক নির্দিষ্ট কর প্রদানের প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিশ্রুতির বিনিময়ে তাদের অধীনস্থ যে রাজ্য, এই রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত থাকতেন। কর রাজাগণ বা রাজাগণ যতদিন পর্যন্ত কর সুলতানকে নিয়মিত পরিশোধ করতেন ততদিন পর্যন্ত সুলতান তাদের কোনো কাজে হস্তক্ষেপ করতেন না এবং তারা তাদের রাষ্ট্রে বা তাদের রাজ্যে বা করদ রাজ্যে স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করতেন। আলাউদ্দিন খিলজি দাক্ষিণাত্যে পরাজিত হিন্দু রাজাদেরকে এভাবেই করদ রাষ্ট্রে পরিণত করেন এবং করদ রাজা হিসাবে তিনি স্বীকৃতিও দেন। আমরা সুলতানি আমলে আমরা স্থানীয় অনেক উপকর আমরা দেখতে পাই, যে উপকরগুলোকে আমরা বলতেছি যে শরীয়তের বহির্ভূত। সুলতান যেহেতু শরীয়ত মোতাবেক শাসন ব্যবস্থা পরিচালনা করতেন এবং এই শরীয়তের বাইরেও আমরা অনেক ধরনের উপকর, স্থানীয় উপকর যেটা অনেক আগে থেকে প্রচলিত ছিল, এই ধরনের উপকরের ব্যবস্থাও প্রচলন ছিল। প্রধানত শহর অঞ্চলে ছোটখাটো দোকানদারদের নিকট থেকে এসব স্থানীয় উপকর আদায় করা হতো এবং এগুলো অনেক ক্ষেত্রেই যেটা হলো ভারতের চিরাচরিত যেটা হিন্দু রাজস্ব ব্যবস্থা থেকেই মুসলিম রাজস্ব ব্যবস্থা সেটা প্রবেশ করে। এবং এই ধরনের কিছু উপকরণের নাম আমরা পাই, যেটা হচ্ছে জায়ারি, চড়াই, মুস্তাগির ও দাগানা। জায়ারি মানে হচ্ছে যেটা কসাইদের কর, মানে কসাইদের জবাই করা প্রত্যেক গরুর উপর যেটা হলো 12 জিতল হারে কর ধার্য ছিল। অর্থাৎ এটা অমুসলমান মুসলিম শাসনের আমলে পূর্বে এটা চালু ছিল এবং মুসলিম শাসনের আমলে এটা অব্যাহত থাকে। চড়াই সেটা হলো পশুচারণ কর, খারাজযোগ্য জমি যা পশুচারণের জন্য পৃথক রাখা হতো, তাদের উপর যে কর যেটা ছিল, পশুর উপরে যে করটা ছিল, সেই করটাকে বলা হতো চড়াই। এবং সুলতান আলাউদ্দিন কড়াকড়িভাবে চড়াই আদায়ের নির্দেশ দিয়েছিল। মুস্তাকিল আমরা বলতেছি রাজধানী দিল্লিতে সরকারি জমির উপর নির্মিত ঘরবাড়ি, দোকানপাটের উপর ধার্য হতো। এই কর অবশ্যই অন্যত্র প্রচলিত ছিল না, শুধুমাত্র আমরা রাজধানী দিল্লিতে। মুস্তাকিল হতে বছরে 1.5 লক্ষ টাকা, আবারও বলছি মুস্তাকিল থেকে বছরে 1.5 লক্ষ টাকা আদায় করা হতো। এবং রাজধানী দিল্লিতে ব্যবসায়ীদের পণ্য সামগ্রীর উপর নিয়মিত ব্যবসা কর ব্যতীত কোনো কোনো সুলতান দাঙ্গানা নামে অতিরিক্ত কর আদায় করতেন। এটা ছিল পণ্য মূল্যের শতকরা অর্ধভাগ। ফিরোজ শাহ তুগলক 23টি এরকম শরীয়ত বহির্ভূত স্থানীয় কর ছিল। এই স্থানীয় করগুলোকে আমরা ফিরোজ শাহ তুগলকের সময় আমরা দেখতে পাই রহিত করেন। তিনি যেহেতু পুরোপুরিভাবে ইসলামী শাসন ব্যবস্থা অনুসরণ করতে চান, তিনি এই ব্যবস্থাগুলোকে রহিত করেন। কিন্তু তার পরবর্তী সুলতানগণ সেটা আবার পুনরায় চালু করেন। অর্থাৎ ফিরোজ শাহ তুগলকের পূর্বের শাসক চালু ছিল, ফিরোজ শাহ বন্ধ করেন, আবার ফিরোজ শাহ পরবর্তীকালে সেটা আবার চালু হয়। জনগণ হিন্দু শাসনকাল হতে বিভিন্ন প্রকার স্থানীয় কর প্রদানে অভ্যস্ত ছিল এবং মুসলিম শাসনকালে আসার পরও এই সমস্ত স্থানীয় কর আদায় হতো এবং সেটা বন্ধ হয় নাই। এবং আমরা 4টা নাম, অনেক কটা আছে, 23টা বন্ধ করেছি, আমরা 4টা বলতেছি। জায়ারি পশুর উপরে যেটা দিত, চড়াই পশুচারণ কর, এটা পশুচারণ যে করা হতো খারাজ ভূমির উপর, তার উপর কর। মুস্তাগিল রাজধানী দিল্লিতে ঘরবাড়ির উপর যে করটা দেওয়া হতো সে করটা। দাঙ্গানা হচ্ছে এই যে মানে রাজধানী দিল্লির যে অধিবাসী তারা মুস্তাকিল ছাড়াও অতিরিক্ত যে করটা আদায় করা হতো সেটা হলো দাঙ্গানা। তাহলে জায়ারি হচ্ছে মানে পশু জবাই করার, চড়াই হচ্ছে পশু চারণ করার, মুস্তাকিল হচ্ছে শুধু দিল্লির দোকানপাটের উপর, দাঙ্গানা হচ্ছে দিল্লির দোকানপাটের। এই মুস্তাকিল ছাড়া আর অতিরিক্ত কর হচ্ছে দাঙ্গানা। উপঢৌকন। দিল্লির সুলতানগণ রাষ্ট্রের সাধারণ নাগরিক, অভিজাত ব্যক্তি, সরকারি কর্মচারীদের নিকট থেকে উপঢৌকন গ্রহণ করতেন। উপঢৌকন ছিল রাষ্ট্রীয় আয়ের আরেকটা প্রধান উৎস। কোনো কোনো ব্যক্তি সুলতানকে সম্মান প্রদর্শন করার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি তার সামর্থ্য এবং প্রজামর্যাদা অনুসারে সুলতানের জন্য উপঢৌকন নিয়ে আসতেন। পদস্থ কর্মচারী, অভিজাত ব্যক্তিদের উপঢৌকন খুব আকর্ষণীয় এবং মূল্যবান হতো। সুলতানকে উপঢৌকন প্রদানের রীতি দিল্লি সালতানাতের প্রথম হতেই আমরা এটা দেখে আসতেছি এবং সমসাময়িক লেখক হাসান নিজামীর মতে মুকদ্দম এবং অন্যান্য অভিজাত ব্যক্তিগণ কুতুবউদ্দিন আইবেককে উপঢৌকন প্রদানের মাধ্যমে সম্মান প্রদর্শন করতেন। ইবনে বতুতা বলেন যে মোহাম্মদ বিন তুগলককে তার প্রধানমন্ত্রী সোনার উপর জিনিসপত্র এবং চুনি, পান্না এবং অত্যুৎকৃষ্ট মণিমুক্তাপূর্ণ 3টি অলঙ্কৃত চীনামাটির পাত্র উপহার প্রদান করেন। আবার বলতেছি, ইবনে বতুতা বলেন মোহাম্মদ বিন তুগলককে তার প্রধানমন্ত্রী সোনা, রূপার জিনিসপত্র এবং
চুন্নি, পান্না এবং অত্যুৎকৃষ্ট উন্নত মানের মণিমুক্তাপূর্ণ 3টি অলংকৃত চীনামাটির পাত্র উপহার প্রদান করেন। যখন কোনো অভিজাত ব্যক্তি উপঢৌকন নিয়ে সুলতানের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, তখন তার নাম ঘোষণা করা হতো, তাকে সুলতানের সামনে উপস্থিত করা হতো এবং তার উপহার সুলতানের সামনে প্রদর্শন করা হতো এবং সুলতান তার সম্মতি প্রকাশ করতেন। কখনো কখনো সুলতান উপহার প্রদানকারীর সঙ্গে করমর্দন করে, তার সঙ্গে কোলাকুলি করে তাকে সম্মানিত করতেন। ফিরোজ শাহ তুগলক উপঢৌকন গ্রহণের বিরোধী ছিলেন। তিনি অভিজাত ব্যক্তিদের উপঢৌকন মূল্য তাদের জায়গির দেয়া টাকা হতে কেটে নেওয়ার জন্য রাজস্ব মন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ শুধুমাত্র ফিরোজ শাহ তুগলক ছাড়া আর অন্যান্যদের ক্ষেত্রে আমরা উপঢৌকন গ্রহণ করা রীতি আমরা দেখতে পাই। রাজস্ব ব্যবস্থায় একটা ভারতীয় প্রভাব আমরা দেখতে পাই, যেহেতু আমরা বলতেছি যেটা মুসলিম এবং সুলতানি আমলের যে রাজস্ব ব্যবস্থা, এটা আমরা বেসিক্যালি ইসলাম শরীয়ত বা আব্বাসীয় যে রাজস্ব রীতিনীতি, এই আব্বাসীয় রাজস্ব রীতিনীতির অনুকরণে সেটা গড়ে ওঠে। তবে এই ব্যবস্থা অবশ্য ভারতীয় হিন্দু রাজস্ব ব্যবস্থার মতোই ছিল এবং হিন্দু রাজস্ব ব্যবস্থার প্রভাব সেখানে ঢুকে পড়ে এবং উভয়ের মধ্যে মৌলিক তেমন কোনো পার্থক্য ছিল না। ফলে আমরা ভারতের হিন্দু জনগণ মুসলিম রাজস্ব ব্যবস্থা গ্রহণ করতে তেমন কোনো অসুবিধা বোধ করেনি। তবে দিল্লি সুলতানদের রাজস্ব ব্যবস্থায় আমরা যে ভারতের হিন্দু রাজস্ব ব্যবস্থার অনেক প্রভাব আমরা দেখতে পাই। দিল্লি সুলতানগণ হিন্দু রাজস্ব ব্যবস্থা থেকে অনেক রীতিনীতি এবং উপাদান উপকরণ গ্রহণ করেন এবং আমরা দেখছি যে অনেক স্থানীয় ছোটখাটো যে কর, যেটাকে আমরা স্থানীয় উপকর হিসাবে আমরা বলতেছি, এই সমস্ত স্থানীয় উপকর গ্রহণ করার রীতিও আমরা দেখতে পাই। আমরা কিছুক্ষণ আগে চারটা স্থানীয় উপকরের কথা আমরা বলেছি, যেটা জায়ারি, তারপরে চড়াই, মুস্তাগিল, ধানডান্না, এগুলোর কথা বলছি। ফিরোজ শাহ তুগলক 23টা উপকর বন্ধ করেছেন, তার মানে 23টা আগের হিন্দু রাজাদের কর ব্যবস্থা প্রচলিত ছিল, এটা আমরা দেখি। উপঢৌকন দেওয়ার ব্যবস্থা আগে ছিল, সেটাও আমরা দেখতে পাই। তার মানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা অর্থাৎ মুসলিম বিজয়ের পূর্ব থেকেই প্রচলিত ছিল, মুসলিম বিজয়ের পরও আমরা সেটা পাই। রাজস্ব ব্যবস্থায় নিয়োজিত যে কর্মকর্তা, তাদের উপাধি হিন্দু আমলে প্রচলিত যে উপাধি, সেই উপাধিটাও রয়ে যায়। তার মানে হিন্দু এবং মুসলিম রাজস্ব ব্যবস্থা যেমন ইসলামী শরিয়ত বা আব্বাসী শাসন ব্যবস্থার কিছু রীতিনীতি আসছে, আবার ভারতীয় ব্যবস্থার কিছু রীতিনীতি সেখানে রয়ে যায়। মোহাম্মদ বিন কাসিমের সময়ে আমরা দেখছি যে রাজস্ব আদায়ের যে ব্যবস্থাটা ছিল, সেই ব্যবস্থাটা তিনি রেখে দেন। ফলে দেখা যাচ্ছে যে কিছু জিনিস হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা এবং কিছু জিনিস হচ্ছে ভারতীয় শাসন ব্যবস্থার পূর্ব থেকে যেগুলো ছিল সেগুলো রয়ে যায়। অর্থাৎ এখানকার দিল্লি সালতানাতের যে রাজস্ব ব্যবস্থার আমরা বিকাশটা দেখতে পাই, সেখানে আমরা মুসলিম এবং হচ্ছে হিন্দু প্রচলিত হিন্দু বা মুসলিম পূর্ব যুগের শাসন ব্যবস্থার কিছু জিনিস সেখানে সংমিশ্রণ আমরা দেখতে পাই। রাজস্ব আদায়ের রীতিনীতির মধ্যে আমরা যে জিনিসটা আমরা দেখতে পাই, রাজস্ব আদায়টা দুইভাবে হইতে পারতো, যেটা শস্যের মাধ্যমে এবং নগদ, এবং অর্ধেক ফসল অনেক সময় দিতে পারতো, যেটা হলো কি রাষ্ট্র এবং কৃষকের মধ্যে পারস্পরিক স্বার্থে ভূমি রাজস্ব ফসলের মাধ্যমে অথবা নগদ, অথবা অর্ধেক ফসল অর্ধেক নগদ, এইভাবে এই ব্যবস্থা প্রচলিত ছিল। এবং এই প্রথা আমরা সুলতান আমলের শুরু থেকে আমরা এটা দেখতে পাই। সুলতান আলাউদ্দিনের সময়কালে আমরা দেখছি রাষ্ট্র কর্তৃক পর্যাপ্ত শস্য সরবরাহ নিশ্চিত করার জন্য, তার দ্রব্যমূল্য ব্যবস্থা সফল করার জন্য ভূমি রাজস্ব শস্যের মাধ্যমে তিনি পরিশোধ করার জন্য কৃষককে উৎসাহিত করেছিলেন। আর ফিরোজ শাহ তুগলকের সময়কালে আমরা দেখছি যে রাষ্ট্রের কোনো অঞ্চলে রাজস্বের অর্ধেক শস্যের মাধ্যমে এবং অর্ধেক নগদ, এগুলো আমরা দেখতে পাই। আর শের শাহর সময়কালে আমরা দেখতে পাই যে প্রজার ইচ্ছে মতো নগদ অথবা শস্য যে কোনো একটা দিতে পারতো। আমি আবারও বলতেছি, আলাউদ্দিন খিলজির সময়কালে তিনি যেহেতু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন, সেজন্য তিনি নগদ গ্রহণ করতে চান, সেজন্য তিনি শস্যটাকে গ্রহণ করার জন্য, তিনি শস্যের মাধ্যমে পরিশোধ করার জন্য তিনি উৎসাহিত করেন, কোনো চাপ প্রয়োগ না, উৎসাহিত করেন। আর ফিরোজ শাহ তুগলকের সময় আমরা দেখছি তিনি অর্ধেক শস্য চেয়েছেন এবং অর্ধেক নগদ চেয়েছেন, অর্থাৎ তার দুটোই প্রয়োজন ছিল, শস্য প্রয়োজন ছিল, নগদ অর্থের প্রয়োজন ছিল। আর শের শাহর সময় যেটা আমরা দেখতে পাই, শের শাহ প্রজার স্বাধীনতা দিয়েছিলেন, প্রজার ইচ্ছা মতো নগদ দিতে পারতো, শস্য দিতে পারতো, নগদ শস্য দুটো মিলিয়ে দিতে পারতো, এক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা না। রাজস্ব আদায়ের নীতির যদি আমরা দেখতে পাই, তাহলে কিছু বিষয় আমাদের বলতে হয়।
সেটা হচ্ছে সাধারণত সরকারি রাজস্ব আদায়কারী, যেটা আমরা বলতেছি গ্রাম প্রধান, যেটাকে মুকাদ্দমের নাম বলতেছি, এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তি যাকে আমরা খুদ বলতেছি, এই দুই ব্যক্তি অর্থাৎ মুকাদ্দম এবং খুদ, গ্রাম প্রধান মুকাদ্দম এবং রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি খুদ, এই দুই ব্যক্তির মাধ্যমে রাজস্ব আদায় করা হতো। কিন্তু এই মুকাদ্দম এবং খুদে কেউ কিন্তু সরকারি কর্মচারী ছিল না, তবে তারা হিন্দু শাসন থেকে বংশানুক্রমিকভাবে রাষ্ট্রীয় প্রশাসন ব্যবস্থার সাথে জড়িত ছিল। একটু আগে আমরা বলছি যে রাজস্ব ব্যবস্থার আগে হিন্দু যুগের অনেক কিছুই এখানে প্রচলিত ছিল, এবং এটাও বলছিলাম যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্যবস্থাগুলা মোহাম্মদ বিন কাসিমের সময়কালে এসে তিনি হিন্দু ব্যবস্থার আগে যে জিনিসটা প্রচলিত ছিল ওটা তিনি রেখে দেন। এবং এখানে এই জিনিসটাই আবার আমরা বলতেছি যে গ্রাম প্রধান এবং খুদ এর মাধ্যমে যে রাজস্ব আদায়ের পদ্ধতি সেটা ভারতবর্ষের পূর্ব থেকে ছিল, এবং এটা এখনো চলমান, অর্থাৎ সুলতানি আমলেও আমরা এই জিনিসটা আমরা দেখতে পাই। এবং 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 যারা এই কাজটার সাথে জড়িত ছিল অর্থাৎ খুদ এবং মুকাদ্দম, তাদেরকে সরকার একটা নির্দিষ্ট হারে একটা কমিশন দিতেন, এবং তারা সরকার থেকে নির্দিষ্ট হারে একটা কমিশন পেতেন। রাজস্ব ব্যবস্থা যে ইজারা দেওয়ার ব্যবস্থা, আমরা ইজারা দেওয়ার যে ব্যবস্থা সেটা আমরা বলেছি জায়গির ব্যবস্থা। জায়গির ব্যবস্থার কথা আমরা বলছি। ইজারার ব্যবস্থা এটা হচ্ছে যে কোনো সময় গ্রাম প্রধান মুকাদ্দম এবং তার পক্ষ থেকে সরকারের নিকট নির্দিষ্ট একটা অঙ্কের রাজস্বের হিসাব প্রদান করে জমিটাকে ইজারা দেওয়া হতো, এবং যিনি ইজারা নিতেন তিনি বাৎসরিক ওই পরিমাণ অর্থ সরকারকে দিতেন, এবং হচ্ছে তিনি জমি থেকে রাজস্ব সংগ্রহ করতেন। কখনো কখনো প্রাদেশিক যেটা গভর্নর, এই প্রাদেশিক গভর্নরকে প্রাদেশিক রাজস্ব হিসেবে নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করার ক্ষমতা দিয়ে দেওয়া হতো, এবং গভর্নর সেই টাকা আদায় করে সরকারকে দিতেন। এক্ষেত্রে প্রাদেশিক গভর্নর প্রদেশে ইজারাদারের ভূমিকার মতো ছিল, ইজারাদার যে কাজটা করতেন প্রাদেশিক গভর্নর সেই একই কাজ করতেন। অনেক সময় কোনো অঞ্চলে রাজস্ব হিসেবে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব কর দিতে যে ব্যক্তি কর দিতে পারবে এরকম কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির কাছে ভূমিটাকে ইজারা দিয়ে দেওয়া হতো, এবং ওই ব্যক্তি বাৎসরিক ওই পরিমাণ কর দিয়ে এই জমিটা ভোগ করতেন বা ইজারা কালেক্ট করতেন বা রাজস্ব কালেক্ট করতেন। দিল্লি সালতানাতের আমরা প্রথম দিকে মুসলমানরা স্থানীয় অবস্থা সম্বন্ধে বিশেষ অবহিত ছিল না, যে কারণে তারা রাজস্ব আদায়ের ইজারা ব্যবস্থা গ্রহণ করেন। সুলতান আলাউদ্দিন খিলজি এই ধরনের ব্যবস্থার ঘোর বিরোধী ছিলেন এবং তিনি সেটা রহিত করেন, এবং কুতুবউদ্দিন মুবারক শাহ আবার পুনরায় ইজারাদারি ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তন করেন। গিয়াসউদ্দিন তুগলকের সময় এসে দেখছে তিনি আবার বিলোপ করেন। মোহাম্মদ বিন তুগলক রাজস্ব কর্তৃক প্রণয়নের জন্য আবার চালু করেন। তার সময়কালে ইজারাদার নিযুক্ত হওয়ার জন্য প্রার্থীগণ প্রচুর অর্থের প্রতিশ্রুতি দিত, তিনি কিন্তু প্রতিশ্রুতি অর্থ প্রদানে ব্যর্থ হয়ে সুলতানগণ শাস্তির বই আবার বিদ্রোহ করত। প্রতিশ্রুতি অর্থ প্রদানে যদি ব্যর্থ হয় তখন সুলতানের শাস্তির বই আবার বিদ্রোহ করত। ফিরোজ শাহ তুগলক ইজারার ব্যবস্থা আবার রহিত করেন। সৈয়দ এবং লোদী শাসনকালে এই ব্যবস্থার কিছু কিছু প্রচলন ঘটে, তবে শেরশাহ আবার বিলোপ করেন। এটা একটা এক এক শাসকের সময় এটা আমরা এক একভাবে আমরা পাই। তারপরে আবার বলতেছি আলাউদ্দিন খিলজির পূর্বকালীন সময়ে এই ইজারাদারি ব্যবস্থা ছিল। আলাউদ্দিন খিলজি ইজারাদারি ব্যবস্থা বন্ধ করেন। কুতুবউদ্দিন মুবারক শাহ আবার চালু করেন। গিয়াসউদ্দিন তুগলক আবার বন্ধ করেন। মোহাম্মদ বিন তুগলক আবার চালু করেন। ফিরোজ শাহ তুগলক আবার বন্ধ করেন। সৈয়দ এবং লোদী বংশ আবার চালু করেন। আবার বলতেছি আলাউদ্দিন খিলজির পূর্ব পর্যন্ত সেটা ইজারাদার ছিল। আলাউদ্দিন খিলজি সেটাকে বন্ধ করেন। কুতুবউদ্দিন মুবারক শাহ সেটা চালু করেন। গিয়াসউদ্দিন তুগলক এসে আবার বন্ধ করেন। মোহাম্মদ বিন তুগলক এসে এটা চালু করেন। ফিরোজ শাহ তুগলক এসে বন্ধ করেন। সৈয়দ এবং লোদী বংশকালে সেটা আবার চালু করেন। রাজস্ব ব্যয়ের খাত হিসাবে যদি আমরা বলি তাহলে বলবো বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত রাজস্ব বিভিন্ন খাতে ব্যয় করা হতো, বিভিন্ন খাতে। তবে জাকাত এবং উসুরটা নির্দিষ্ট, সেটা হচ্ছে যেটা জাকাত এবং উসুর হতে যে রাজস্বটা আসতো সেটা ধর্মীয় এবং খয়রাতি কাজে ব্যয় করা হতো। আর অন্যান্য উৎস থেকে প্রাপ্ত রাজস্ব রাষ্ট্রের যাবতীয় যে বৈষয়িক যে ব্যয় আছে ওই ব্যয়ের জন্য নির্দিষ্ট ছিল। রাষ্ট্রীয় ব্যয়ের প্রধান কাজ ছিল সুলতানদের পারিবারিক সংগঠন, প্রশাসন ব্যবস্থা, সামরিক বাহিনী, ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠান, সমাজ কল্যাণ, কৃষি উন্নয়ন, সুলতান কর্তৃক পুরস্কার ও উপহার প্রদান ইত্যাদি ইত্যাদি। এবং রাষ্ট্রের যাবতীয় ব্যয় নির্বাহের পরও রাষ্ট্রের কোষাগারে বিপুল অর্থ সঞ্চিত থাকতো, এবং সঞ্চিত অর্থ জরুরি অবস্থায় ব্যয় করা হতো। আমরা মোহাম্মদ বিন তুগলকের সময়কালে আমরা প্রতীকী মুদ্রানীতি কথা আমরা জানি, এবং এটা ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার ফলে সুলতান রাজ কোষাগারের সঞ্চিত অর্থ হতে জনগণকে তাদের প্রতীকী মুদ্রার ক্ষতিপূরণ তিনি দেন। রাজ্যে প্রচুর পরিমাণে বা রাজকোষে প্রচুর পরিমাণে অর্থ সঞ্চিত না থাকলে তার পক্ষে সেটা দেওয়া সম্ভবপর হতো না। এবং সুলতানদের মধ্যে একমাত্র শেরশাহ আমরা পাই
সেটা হলো জনগণের উপর অতিরিক্ত সামান্য কর ধার্য করে দুর্ভিক্ষ ত্রাণ তহবিল গঠন করেন। আবারও বলতেছি, দিল্লি সুলতানদের মধ্যে আমরা একমাত্র শেরশাহর নাম আমরা পাই, যে জনগণের উপর অতিরিক্ত সামান্য কর ধার্য করে দুর্ভিক্ষ ত্রাণ তহবিল গঠন করে। জনগণের উপর অতিরিক্ত সামান্য কর ধার্য করে এবং সেটাকে করে তিনি দুর্ভিক্ষ ত্রাণ তহবিল গঠন করেন। আগামী ক্লাসে বসে আমরা শেরশাহের প্রশাসন ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই করোনাকালীন সময়কালে তোমরা সবার সুস্থ থাকবে, ঘরে থাকবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে এবং যে ক্লাসটা আমরা করেছি সেই ক্লাসটা তোমরা শুনবে। সেখানে কোনো সমস্যা থাকলে আমাকে অবহিত করবে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আশা করি পরবর্তী ক্লাসে আমরা ভুল ত্রুটিগুলো সারিয়ে আবার সামনের দিকে আগানোর চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।